দ্বিতীয় পার্টের পর চলে আসলাম তৃতীয় পার্ট নিয়ে। ডি এক্সটিংশন মানে এটা নয় যে শুধু প্রাণীটিকে ফিরিয়ে আনা, তাকে আবার পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে স্থান দিতে হবে। যেমন উলি ম্যামথ ছিল সাইবেরিয়ান ঘাসভূমি সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। ওরা ছিল একটা ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। তাই প্রশ্ন হচ্ছে, ডায়ার উলফ কি আজকের ইকোসিস্টেমের সত্যিই কোনো ভূমিকা রাখতে পারবে? সমর্থকেরা বলেন, আজ বড় শিকারী প্রাণীর ঘাটতি আছে। ডায়ার উলফ ফিরিয়ে আনলে এই ঘাটতি পূরণ হতে পারে, বিশেষ করে আমেরিকার জঙ্গলে। কিন্তু যখন কোনো প্রাইভেট কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে একটা প্রাণী ফিরিয়ে আনে, তারা কি সেটা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে দেওয়ার জন্য করে, নাকি শুধু বাণিজ্যিক উদ্দেশ্য? সম্ভাব্য উত্তর, জাদুঘর বা চিড়িয়াখানার দর্শনীয় বস্তু বানানো। আরেকটি উদ্বেগের বিষয়, ডায়ার উলফ প্রাকৃতিকভাবেই বিলুপ্ত হয়েছিল, মানুষের হস্তক্ষেপ ছাড়াই। তাদের খাবার, যেমন বড় প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ায় তারা নিজেরাই বিলুপ্ত হয়। আজ সেই শিকারী প্রাণীরাও আর নেই। তাহলে যদি ডায়ার উলফকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, তারা অন্য নেকড়েদের খাবারের জন্য প্রতিদ্বন্দ্বী হবে। হয়তো আবার ১৩,০০০ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হবে এবং ওরাই আবার বিলুপ্ত হবে। কিন্তু এরা কি সত্যিই ডায়ার উলফ? উত্তরটা সম্ভবত না। এরা হলো জেনেটিকভাবে পরিবর্তিত গ্রে উলফের এক ধরনের রূপ। মানে একটা গ্রে উলফ যার ১৪টি জিন বদলানো হয়েছে। কিন্তু একটা প্রাণীর জিনোমে কতগুলো জিন থাকে? লক্ষ লক্ষ। এখানে মোট জিনের 0.001%ও পরিবর্তন করা হয়নি। যদি একটি গ্রে উলফ এবং একটি আসল ডায়ার উলফের ডিএনএ 99.5% একই হয়, তাহলে এই নতুন ডায়ার উলফের ডিএনএও পুরনো বিলুপ্ত ডায়ার উলফের সঙ্গে 99.5% একই হবে। কারণ সহজ হিসেব হচ্ছে, আমরা যদি কোনো প্রাণীকে পুরনো অবিকৃত অবস্থায় ফিরিয়ে আনতে চাই, তাহলে তার পুরো জিনোম জানতে হবে এবং হাজার হাজার জিনে সঠিক পরিবর্তন করতে হবে। তবেই সেটা আগের সেই প্রাণী হবে। ভাবুন তো, বানর এবং মানুষের ডিএনএ 98.8% মেলে। কেউ যদি বলে বানরের ডিএনএতে 14টা পরিবর্তন করে তাকে মানুষের মতো বানানো হয়েছে, তাহলে কি সে সত্যিই মানুষ হয়ে যাবে? একদমই না। এই প্রযুক্তি এবং অর্থ আমাদের ব্যবহার করা উচিত সেই সব প্রাণীদের জন্য যারা এখনও বেঁচে আছে কিন্তু বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে। আমরা মনোযোগ দিতে পারি সেই প্রাণীদের রক্ষা করার দিকে যারা এখনও পৃথিবীর প্রকৃতি ও পরিবেশের অংশ। যেমন উত্তর আফ্রিকার সাদা গন্ডার। ১৯৭০ সালে আফ্রিকায় ৫০০টির বেশি সাদা গন্ডার ছিল, কিন্তু আজ মাত্র 2টি বেঁচে আছে। মাত্র 2টি। এখন ওরা বয়স্ক হয়ে গেছে। ওদের মৃত্যুর পর এই প্রজাতি চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। যে প্রাণী তৈরি হতে লাখ লাখ বছর লেগেছে, তা আজ মানুষের লোভে ধ্বংস হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা চেষ্টা করছেন এই প্রজাতিকে বাঁচানোর উপায় খুঁজতে, এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা বুঝি কি হারালাম যখন সেটা আর ফেরানো যায় না। পৃথিবীতে হাজার হাজার প্রাণী এখনও আছে যাদের এই ব্যয়বহুল প্রযুক্তি ছাড়াই রক্ষা করা সম্ভব। শুধু দরকার আমাদের বন জঙ্গলগুলো রক্ষা করা, যাতে রাজনীতিবিদ, তাদের বন্ধু ও নিরাপত্তা সংস্থাগুলো সেই বন না ধ্বংস করে। বিজ্ঞানীরা তাদের কাজ সততার সাথে করছেন, কিন্তু যারা করছে না তাদের দায়িত্ব কে নেবে? ২০১৯ সালের মে মাসে জাতিসংঘের একটি রিপোর্টে বলা হয়েছিল, বিশ্বে ১০ লাখের বেশি গাছপালা ও প্রাণী প্রজাতি বিলুপ্তির মুখে। আমরা যদি এই প্রাণীগুলিকে আজ বাঁচাতে পারি, তাহলে ভবিষ্যতে ডি এক্সটিংশন করার দরকারই পড়বে না। একটা প্রবাদ আছে, প্রতিরোধী সবচেয়ে ভালো চিকিৎসা। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে এই ভিডিওর সাথে যুক্ত সমস্ত পার্টগুলো দেখার জন্য।